তো আমরা আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ইন্টারচেঞ্জ দেখব, কিন্তু এই ক্ষেত্রে আমাদের মনে রাখা প্রয়োজন যে আমরা আসলে ল্যাঙ্গুয়েজে বা রিয়েল লাইফ পারপাসে সব সিম্পল বাক্যকে কমপ্লেক্স বা একটা থেকে আরেকটা চেঞ্জ করি না, কিন্তু আমরা এখন মূলত শিখছি পরীক্ষা পারপাসে। এবং আজকেরগুলো আমরা সেন্টেন্স লেভেলে দেখবো, নট এমসিকিউ আকারে, সেন্টেন্স লেভেলে, অর্থাৎ আমরা রিয়েল টাইম আমি আনসারগুলো লিখবো যেন আপনারা বুঝতে পারেন যে প্রসেসটাকে আমরা কোন অংশটা মার্ক করছি, কোন অংশটা আসলে কনসিডার করছি না, বা কিভাবে ভুল করলে কিভাবে সেটাতে কারেক্ট করছি, কোন অংশটাতে ভুল হয় প্রত্যেকেরই বা কম বেশি প্রত্যেকেরই হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এবং যে বাক্যগুলো নেওয়া আছে সেই সবগুলোই কোনো না কোনো পরীক্ষায় আসা, এবং সেগুলো এমসিকিউ বা সেন্টেন্স আকারে আসা, সেগুলোকে আমরা জাস্ট শুধু ডিটাচড সেন্টেন্স হিসেবে নিয়েছি যেন আপনারা একই সাথে শেখাটাও হয়ে যায়, প্লাস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন যেন প্র্যাকটিস করা হয়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। এবং এই ক্ষেত্রে একটা জিনিস জেনে রাখা প্রয়োজন যে আমরা যখন রুল মুখস্থ করি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের, সেটা কিন্তু নিজে একটা খুব কনফিউজিং বিষয় হয়ে যেতে পারে। অনেকগুলো রুল, কোনটা ফলো করব না করব, ইনস্টেড হোয়াট আই রেকমেন্ড যে হয়তো কিছু প্যাটার্ন দাঁড় করানো। এবং এই ক্ষেত্রে আমি সেটাই করেছি, কিছু প্যাটার্ন দাঁড় করিয়েছি, কিন্তু আপনার প্যাটার্ন হিসেবে মনে রাখার প্রয়োজন নাই। আপনি প্রচুর প্র্যাকটিস করলে একসময় অনায়াসেই ধরতে পারবেন যে আসলে সিম্পল থাকলে কমপ্লেক্সে কি করতে হয়, বা কোন বিষয়টাতে আমার কন্ট্রাকশন করা দরকার, কোন বিষয়ে এক্সপ্যানশন করা প্রয়োজন। ইতোমধ্যে কিন্তু আপনি জানেন যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বেসিক তফাৎটা কোথায়। এদের মূল তফাৎটা হচ্ছে আমাদের সেন্টেন্সের বা ক্লজ সংখ্যায় বা ফাইনাইট ভার্বের ব্যাপারে। অর্থাৎ একটা সিম্পল বাক্যে একটাই ক্লজ বা আমরা বাক্য বলি বাক্য থাকে, অর্থাৎ একটা ফাইনাইট ভার্ব থাকে। কমপ্লেক্স কম্পাউন্ড বাক্যে একাধিক ফাইনাইট ভার্ব থাকে। অর্থাৎ আমি যখন কমপ্লেক্সকে সিম্পল করব, তার মানে আমার টার্গেট থাকবে একটা ফাইনাইট ভার্ব কমানো। সে ফাইনাইট ভার্ব কমানোর জন্য আমরা কখনো 2+ ভার্ব করতে পারি, ভার্বের সাথে আইএনজি, অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল করতে পারি, অথবা কখনো নাউন নিতে পারি, অথবা কখনো শব্দটা স্লাইড পরিবর্তন করতে পারি, স্ট্রাকচার স্লাইড পরিবর্তন করতে পারি। আবার কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে যখন ঘটবে, তখন তো আমাদের ফাইনাইট ভার্ব বা ক্লজের সংখ্যা ঠিকই থাকবে। তখন আমাদের টার্গেট থাকবে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের যে ক্লজ মার্কার গুলো থাকে, অর্থাৎ সাধারণত কম্পাউন্ড হলে অ্যান্ড অর বাট, অ্যান্ড অলসো, অ্যান্ড সো ইত্যাদি থাকে। আবার কমপ্লেক্স হলে হু, হুইচ, হোয়াট, দ্যাট ইত্যাদি থাকে। রাইট? সো ইতোমধ্যে আমরা সেগুলো ডিসকাস করেছি, আপনি সেগুলো জানেন। সো আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাব। সো লেটস স্টার্ট ইট। শুরুতে আমরা যদি বলি প্রথম একটা প্যাটার্ন, আপনি এখানে এটাকে কোনো নিয়মের মধ্যে ফেলতে চাইবেন না, কোনো নিয়মের মধ্যে পড়বে না, কিন্তু আপনি অনায়াসে আপনি বুঝতে পারবেন একটা দুইটা করার পরে যে বাকিগুলোর আনসার কি হবে। দেখেন কমপ্লেক্স, কেন এটা কমপ্লেক্স? আই নো, এখানে আই নো একটা ক্লজ, ওয়্যার হি ওয়ার্কস একটা ক্লজ, দুইটা ক্লজ আছে। সো দুইটা ক্লজ থেকে সিম্পলে করতে গেলে কি আমার একটা ফাইনাইট ভার্ব কমাতে হবে, একটা ক্লজ বা একটা বাক্যে আনতে হবে। এবং এই সাধারণত ক্লজ সংখ্যা বাড়ানো বা কমানো, এই সবগুলো ব্যাপারই ঘটে আমাদের সাবঅর্ডিনেট ক্লজে বা ডিপেন্ডেন্ট ক্লজে। এখন ডিপেন্ডেন্ট ক্লজ আমরা চিনবো কিভাবে, সেটাও একটা আপনি চিনতে পারেন। ক্লজ মার্কার যার সাথে থাকবে, সাধারণত হু, হুইচ, হোয়াট, দ্যাট, অ্যান্ড সো যার সাথে থাকে, সেটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। এখন খেয়াল করেন, অর্থাৎ আমাদের এই পার্টটাকে, এখানে যে ফাইনাইট ভার্ব আছে, সেই ফাইনাইট ভার্বটাকে আমার কমাতে হবে, তাহলে এটা সিম্পল হবে। তাহলে আমি আই নো ওয়্যার হি ওয়ার্কসকে আমরা লিখবো আই নো যেখানে কাজ করে সেটাকে আমরা কি বলি, হিজ ওয়ার্কিং প্লেস। আই নো হিজ ওয়ার্কিং প্লেস। তাহলে খেয়াল করেন, এখানে আর আমাদের ফাইনাইট ভার্ব নয়। আর ইতোমধ্যে তো আমরা জানি যে ফাইনাইট নন ফাইনাইট আমরা কিভাবে চিনতে পারি, যে 2+ ভার্ব, সংক্ষেপে বোঝার জন্য বলছি, ভার্বের সাথে আইএনজি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, এই তিনটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। রাইট? সো এই তিনটা ছাড়া আমাদের যা যা থাকে সবই ফাইনাইট ভার্ব। তাহলে খেয়াল করুন, এখানে আমাদের আইএনজি আছে, তাহলে এটা নন ফাইনাইট। সো এটা থাকলে কোনো সমস্যা নেই। আমরা মূলত এখানে ছিল কি ফাইনাইট, অর্থাৎ দুইটা ক্লজ ছিল। রাইট? সো আই নো হিজ ওয়ার্কিং প্লেস। তাহলে আই নো ওয়্যার দে লিভ, তারা কোথায় থাকে, তাহলে যেখানে থাকে সেটাকে আমরা কি বলবো, লিভিং প্লেস। রাইট? সো আই নো ওয়্যার I know their living place. তাহলে she knows where I was born, যেখানে জন্ম কারো সেটাকে আমরা কি বলি, বার্থ প্লেস। So she knows my birthplace. Right? Then he knows what I desire, মানে আমার ইচ্ছা কি, তাহলে he knows my desire। তাহলে এই ক্ষেত্রে মাইটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে এটা নাউন হয়ে গেল। তাহলে এক্ষেত্রে তো ডিজায়ারটা নাউন। আমরা জানি একই শব্দ ক্ষেত্রে বিশেষে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ ইত্যাদি হতে পারে। তাহলে এই ক্ষেত্রে একটা ফাইনাইট ভার্ব কমে গেল, হি নোজ মাই ডিজায়ার। তাহলে আই নো হোয়াট হিজ ইন্টেনশন ইজ কি হবে, আই নো হিজ ইন্টেনশন। দ্যাটস ইট। একইভাবে আই নো হোয়াট হার নেম ইজ, তাহলে আই নো
her name. Don't worry, আপনারা যে ক্লাসটা করছেন এবং ক্লাসের পরে আমি এই ওয়ার্কশিটটা আপনাদের সাথে কারেক্ট আনসার সহ শেয়ার করে দেবো। আপনারা কোনো শেয়ার মানে লিঙ্কটা হয়তো আপনারা কোনো ডিসক্রিপশনে বা কমেন্টে পেয়ে যাবেন, ডিপেন্ডস কোন প্ল্যাটফর্মে আপনি দেখছেন। এখন তাহলে আমরা যদি এখন প্যাটার্ন 2 তে যাই, প্যাটার্ন 2 তে কি বলছে দেখি। আ ম্যান হু ইজ রিচ শুড ফিল ফর দ্য পোর। আমরা স্ট্রাকচারে পরে আসবো, আমি আগে যদি কারেক্ট আনসার লিখি, দেখেন রিচ ম্যান শুড ফিল ফর দ্য পুয়ার। এখন এখান থেকে আপনারা নিজেরাই স্ট্রাকচার বের করতে পারবেন। তার আগে যদি আমরা এখানে চিন্তা করি এটা কমপ্লেক্স, কেন কমপ্লেক্স হলো, তার মানে এখানে একাধিক অ্যাটলিস্ট 2টা ক্লজ থাকতে হবে বা ফাইনাইট ভার্ব থাকতে হবে। তাহলে হু ইজ রিচ এইটা একটা ক্লজ, আর আ ম্যান শুড ফিল ফর দ্য পুয়ার এটা একটা ক্লজ, এক্ষেত্রে স্প্লিট হয়ে আছে। তাহলে হু আছে, তার মানে এটা হচ্ছে আমাদের ইনডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, এই অংশটাতে আমাদের কমাতে হবে। তাহলে এখান থেকে আমরা কি করলাম, হু বাদ দিলাম বা হুইচ থাকলে হুইচ বাদ দিব, আর তারপরের ফাইনাইট ভার্বটা বাদ দিব, বি ভার্ব যেটা থাকে সেটা বাদ দিলাম, তাই তো। তাহলে আমাদের সেখান থেকে আমাদের পরবর্তী ধাপ কি হলো, আ ম্যান, তাহলে এই দুইটা বাদ দিলে কি হবে, আ ম্যান রিচ শুড ফিল ফর দ্য পোর, এটাই আনসার। বাট যেহেতু যে শব্দটা থেকে যায় রিচ, এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটাকে আমরা সাধারণত নাউনের আগে নিই, সেখান থেকে আমাদের আনসার হলো আ রিচ ম্যান শুড ফিল ফর দ্য পোর। তাহলে এইটা পারবেন আপনি, আই বট আ পেন হুইচ ওয়াজ কস্টলি। তাহলে কি করছি আমরা, হুইচ আর ওয়াজটা বাদ দিচ্ছি, বাদ দিয়ে কি থাকে, আই বট আ পেন কস্টলি, এবং যেহেতু কস্টলিটা অ্যাডজেক্টিভ, আমরা যে শব্দটা থাকে অ্যাডজেক্টিভ সেটাকে আমরা কি করি, নাউনের আগে নিয়ে নিই, আই বট আ কস্টলি পেন। She led a life which was spotless, তাহলে কি which wasটা বাদ যাবে, আনসার কি হবে, she led a life spotless না লিখে আমরা লিখবো she led a spotless life, ওকে। আচ্ছা, একইভাবে this is the bottle which is used for water, তাহলে which আর is এইটা যদি আমরা বাদ দিয়ে দিই, এতটুকু অংশ বাদ দিয়ে দিই, কি হবে, this is the bottle used for water, এটাই ঠিক, এটাই কারেক্ট আনসার। অথবা আপনি চাইলে বলতে পারেন দিস ইজ দ্য ওয়াটার বটল, দিস ইজ দ্য ওয়াটার বটল, রাইট। আচ্ছা, এখানে যদি দেখি মোরালেস একই প্যাটার্ন, মানে একই প্যাটার্নের মধ্যে আমাদের পড়ে সালাম ইজ এ বয় হু ইজ ইন্টেলিজেন্ট। তাহলে এটাকে আমরা কম্পাউন্ড করেছি, আসলে এগুলোকে আমরা রিয়েল লাইফে কম্পাউন্ড করি না, কিন্তু যদি পরীক্ষায় আসে কি করব, কম্পাউন্ডের সিম্পলের মধ্যে তো আমরা জানি এদের ক্লজ সংখ্যা সবকিছু ঠিক থাকে, কি হয় শুধু কমপ্লেক্সের যে ক্লজ মার্কার যেমন হু এইটা উঠে যায়, কম্পাউন্ডের যে ক্লজ মার্কার অ্যান্ড অর বার সো ইত্যাদি এগুলো আসে, তাহলে আমরা এখানে কি করলাম, সালাম ইজ এ বয় অ্যান্ড হি ইজ ইন্টেলিজেন্ট, আর সিম্পলে করলাম সালাম ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। তাহলে আমরা যদি এটা করি, তারেক ইজ আ বয়, আচ্ছা তারেক ইজ আ বয় হু ইজ গুড, কম্পাউন্ড আমরা কি করবো, আবার বলছি এটার কম্পাউন্ড করলে উইয়ার্ড হয়, বাট আমরা পরীক্ষা পারপাসে করছি। তারেক ইজ আ বয় অ্যান্ড হি ইজ গুড, যদি ইটস ভেরি উইয়ার্ড বাট উই গোটা ডু দিস। আর সিম্পলে কি, তারেক ইজ আ গুড বয়, তাহলে আমরা সেখান থেকে কি করলাম, ওই যে আগের মতো হু ইজটা বাদ দিলাম, দিয়ে অ্যাডজেক্টিভ থাকলো, অ্যাডজেক্টিভটাকে নাউনের আগে নিয়ে নিলাম। দ্য ফক্স ইজ অ্যান অ্যানিমাল হুইচ ইজ ভেরি কানিং, তাহলে কি হবে কম্পাউন্ডে, দ্য ফক্স ইজ অ্যান অ্যানিমাল, ঠিকই থাকছে এতটুকু অংশ, হুইচটা উঠেছে, কম্পাউন্ডের ক্লজ মার্কার আসছে অ্যান্ড ইট ইজ ভেরি কানিং মানে ধূর্ত, তাই তো। সিম্পলে কি হবে, হুইচ ইজটা উঠে যাবে, তাহলে কি হবে, দ্য ফক্স ইজ আ ভেরি কানিং অ্যানিমাল, রাইট। একই মতোই দ্য আনসার দ্যাট হি রোট ওয়াজ নট কারেক্ট, তাহলে কি লিখলাম, হি রোট অ্যান আনসার, তিনি একটা আনসার লিখেছেন অ্যান্ড ইট ওয়াজ নট কারেক্ট, আর সিম্পলি হিজ আনসার ওয়াজ নট কারেক্ট। তাহলে আমরা পরের বাক্যটা যদি দেখি, দ্য অ্যাডভার্টিজমেন্ট দ্যাট হি ডিসপ্লেড ওয়াজ ভেরি অ্যাট্রাকটিভ, তার মানে তিনি একটা অ্যাডভার্টিজমেন্ট ডিসপ্লে করেছেন এবং সেটা অ্যাট্রাকটিভ ছিল, তাহলে কি হবে কম্পাউন্ডে, যে হি displayed the advertisement. By the way, advertisement is British pronunciation and advertisement American pronunciation, both are correct. So he displayed the advertisement and it was very attractive, right? Or simple hobe, he displayed a very attractive
কি আছে? অ্যাডভার্টাইজমেন্ট, ভেরি অ্যাট্রাকটিভ অ্যাডভার্টাইজমেন্ট, রাইট। এরপর এটা দ্য সাজেশন দ্যাট হি গেভ, জেনে রাখা ভালো ফর্মাল ইংলিশে আমরা সাজেশনের সাথে গিভ বা গেভ বলি না, আমরা বলি মেক সাজেশন, উচ্চারণটা সাজেশন। এবং আমরা বলি না যে গিভ সাম সাজেশন, আমরা বলি মেক সাম সাজেশন, অথবা অফারও বলতে পারি, অফার সাম সাজেশন। বাট এখানে পরীক্ষায় এসেছে তো আমি বাক্যটাকে অপরিবর্তিত রেখেছি। দ্য সাজেশন দ্যাট হি গেভ ওয়াজ নট কারেক্ট। তাহলে প্রথমত কি, হি গেভ আ সাজেশন and it was not correct। তাহলে সিম্পলে হবে যে his suggestion was not correct। এই ক্ষেত্রে কিন্তু এই যে am is আর was এর টেন্সের ব্যাপারটা খেয়াল রাখতে হবে, পরীক্ষায় ভুল হয়। আচ্ছা, প্যাটার্ন 3, এই ক্ষেত্রে সাধারণত কি হয় দেখেন, কমপ্লেক্স সেন্টেন্সে when as since ইত্যাদি থাকে, কমপ্লেক্স সেন্টেন্সের ক্লজ মার্কার যেগুলো। তাহলে কম্পাউন্ডে যে আমরা অ্যান্ড করি, সিম্পলে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করি। এখন এই ক্ষেত্রে কি হয়, দুইটা ক্লজের সাবজেক্ট একই হয়, আলাদা হলেও কি হয় আমরা দেখব। আপনি আবার বলছি, এই প্যাটার্নটা আপনার মনে না রাখলেও চলবে, আপনি জাস্ট উদাহরণ থেকেই পেয়ে যাবেন। খেয়াল করেন, when the thief saw the police he ran away। তাহলে এই হিটাও কিন্তু থিফ। তাহলে থিফ আর হি দুইজন একই, দুইটার সাবজেক্ট একই, এবং কি আছে, when আছে। তাহলে আমরা কম্পাউন্ডে কি করব, whenটা তো থাকবেই না, যেহেতু কমপ্লেক্সের ক্লজ মার্কার, তার পরিবর্তে এখানে যুক্ত হবে অ্যান্ড। আর সিম্পলে যে কি হলো, ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করলাম সিম্পলি। শুরুতে সাবজেক্ট প্রয়োজন নাই, কারণ সাবজেক্ট যেহেতু একই। তাহলে সিং দ্য পুলিশ দ্য থিফ র্যান অ্যাওয়ে। আমরা করে ফেলি, দেখা যাক। when তাসনিম went to market she bought a book। তাহলে whenটা উঠে যাবে, কি হবে, তাসনিম went to market and she লিখতেও পারেন নাও পারেন, and simply bought a book, যেহেতু একই সাবজেক্ট। আর সিম্পলে কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ওয়েন্ট এর সাথে আইএনজি যুক্ত করলে কি হয়, গোয়িং টু মার্কেট তাসনিম বট আ বুক। কিন্তু আমরা যাই করছি, আমাদের উদ্দেশ্য বুঝতে পারছেন যে এখানে আইএনজি কেন যুক্ত করলাম মূলত ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট করব, তাই। একইভাবে অ্যাজ দ্য বয়েজ ওয়ার্কড হার্ড দে গ্রিউ টায়ার্ড, তারা পরিশ্রম করে ক্লান্ত হয়ে পড়লো। তাহলে অ্যাজ দ্য উঠে যাবে, দ্য বয়েজ ওয়ার্কড হার্ড and so হতে পারে and they grew tired। আর সিম্পলে কি হবে, working hard the boys, pronoun নিব না, noun নিব, the boys grew tired, right, perfect। এখন দেখেন একই বিষয়, কিন্তু যদি এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করার বিষয় আমি আলাদা করে নিয়ম দিয়ে আপনাকে বার্ডেন করছি না, যদি মেইন ভার্বের জায়গাতে যদি am is আর was were থাকে, তাও কি হবে, তাও আইএনজি যুক্ত হবে। এখন am is এর বেস ফর্ম কি, বি, তাহলে বি এর সাথে আইএনজি যুক্ত হবে। খেয়াল করেন, কম্পাউন্ড অংশ একই, সিম্পলে এখানে কি ছিল, অ্যাজ হি ওয়াজ ইল, তাহলে ওয়াজ এর সাথে তো আইএনজি যুক্ত করতে পারি না, ওয়াজটা কি আসলে বি ভার্ব, বি এর সাথে আইএনজি যুক্ত করি, বিইং ইল, অর্থাৎ একই নিয়ম, আপনি এটাকে আলাদা নিয়ম হিসেবে গণ্য করবেন না। আমরা তাহলে সিন্স দ্য বয় ওয়াজ আ মিয়ার চাইল্ড, তাহলে আমরা কি লিখবো, দ্য বয় কম্পাউন্ডে ওয়াজ আ মিয়ার চাইল্ড and so হতে পারে অপশনাল, হি কুড নট ডু দিস ডিফিকাল্ট জব, রাইট। এবং সিম্পলে কি হবে, আইএনজি যুক্ত হবে, বিং আ মিয়ার চাইল্ড দ্য বয় কুড নট ডু দিস ডিফিকাল্ট জব, রাইট। এখন বাক্যের মাঝে যদি when থাকে, একই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এগুলো জাস্ট আলাদা আলাদা নিয়ম লেখা হয়েছে, মানে নিয়ম না, একই প্যাটার্নের আন্ডারে যেগুলো লিখেছি সবগুলো একই প্যাটার্ন, একইভাবে চলবে। সো যেমন দেখেন, এই ক্ষেত্রে বাক্যের মাঝে when আছে, তাহলে বাক্যের শুরুতে না থাকে, বাক্যের মাঝে আছে, তাহলে কি হবে, whenটা উঠে যাবে এবং ভার্বের পরে আইএনজি যুক্ত হবে। যেমন আমরা যদি দেখি, দ্য স্টুডেন্টস এন্টার দ্য ক্লাস when they saw the headmaster, তাহলে তার আগে কি করলো, আগে হেডমাস্টারকে দেখলো, তারপরে ক্লাসে গেল। কম্পাউন্ডে কি লিখবো, দ্য স্টুডেন্টস saw the headmaster and they entered the class। তাহলে সিম্পলে কি হবে, ভার্বের সাথে আইএনজি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, দ্য স্টুডেন্টস এন্টার্ড দ্য ক্লাস, whenটা উঠে যাবে, তারপরে কি হবে, সিং দ্য হেডমাস্টার, অথবা এই অংশটাকে আমরা শুরুতেও লিখতে পারি যে সিং দ্য হেডমাস্টার, the students entered the class, right। আচ্ছা, আরেকটা প্যাটার্ন যদি দেখি, আগেরটার মতোই,
এই ক্ষেত্রেও অ্যাজ একই থাকবে, শুধু দুইটা ক্লজে ডিফারেন্ট সাবজেক্ট। যেমন এখানে আছে দ্য স্কুল আওয়ার্স আর এখানে আছে উই। সেই ক্ষেত্রে শুধুমাত্র সিম্পলে তারতম্য হবে, সিম্পলে তফাৎ হবে। সিম্পল এখানে আমরা কি সাবজেক্ট নিয়েছিলাম না আগে, আমরা শুধুমাত্র ভার্বের সাথে আইন যুক্ত করতাম। কিন্তু এই ক্ষেত্রে কি আমাদের যেহেতু সাবজেক্ট দুইটা আলাদা, তাই সাবজেক্টটা আমরা রাখবো, তারপরে আইনজি যুক্ত করব, ঠিক আছে? যেমন when the school hours were over we went back home, তাহলে the school hours সাবজেক্ট ঠিকই রাখলাম, তারপরের অংশ যা আছে তাই ভার্বের সাথে আইনজি যুক্ত করলাম। দেখা যাক, since the weather was very hard we did not go outside, কম্পাউন্ড কি হবে? সিন্সটা উঠে যাবে, the weather was very bad, not hard, very bad, and we didn't go outside, বা and so হতে পারে। সিম্পলে কি হবে? সাবজেক্ট কি? দ্য ওয়েদার, সো দ্য ওয়েদার ওয়াজ থাকলে কি হবে? বি এর সাথে আইএনজি বিং, ভেরি ব্যাড, উই ডিডন্ট গো আউটসাইড, উই ডিডন্ট গো আউটসাইড, রাইট? একইভাবে when the sun has set we stopped our playing, তাহলে the sun has set and we stopped our playing, রাইট? আর সিম্পলে কি হবে? সিম্পল হবে সাবজেক্টটা থাকবে, যেহেতু সাবজেক্ট আলাদা, দ্য সান হ্যাজ এর সাথে আইনযুক্ত হলে কি হবে? হ্যাভিং সেট উই স্টপড আওয়ার প্লেইং, রাইট? আরেকটা প্যাটার্ন দেখা যাক। এই প্যাটার্নটা কারোর মুখস্থ করার প্রয়োজন নয়। দেখেন, অলদো হি ইজ পোর হি ইজ অনেস্ট। আমরা তাহলে কম্পাউন্ডে কি করি? অলদোটা যেহেতু কমপ্লেক্সের সিম্বল, এটা আমরা ক্লজ মার্কার উঠাই দিই। আমরা কি লিখি? হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, তাই তো? দিয়ে কম্পাউন্ডের যে ক্লজ মার্কার অ্যান্ড অর বাট, এটা আসে। আর সিম্পলে আমরা কি করি? ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট করতে পারি, অথবা করতে পারি in spite of his being poor he is honest, both are correct। আমাদের তো এই প্যাটার্নটাতে সাধারণত কারোর ভুল হয় না। তাহলে although I was sick, althougghটা উঠে যাবে, I was sick but I attended the meeting। সিম্পলি কি হবে? in spite of my being sick I attended the meeting, অথবা হতে পারে in spite of my sickness I attended the meeting, right? I attended the meeting। একই মতো বাক্য although I'm willing to help you I cannot do it, আমি সবগুলোই করছি যেন আপনার করতে করতে এটা একটা হ্যাবিট হয়ে যায় এবং অটোমেটিকলি স্ট্রাকচারগুলো, প্যাটার্নগুলো যেন আপনাদের মাথায় থেকে যায়। সো আই এম উইলিং টু, আমি আপনাদেরকে রেকমেন্ড করবো, যদি আপনার মনে হচ্ছে ওয়েল একই প্যাটার্ন পারবো, বাট থ্রু আউট দেখতে এবং নিজে নিজে পরবর্তীতে প্র্যাকটিস করতে। আই এম উইলিং টু হেল্প ইউ বাট আই ক্যানট ডু ইট, অথবা বাট, হ্যাঁ আই লিখতে হবে। সিম্পলে কি হবে? ইন স্পাইট অফ মাই উইলিংনেস টু হেল্প ইউ আই ক্যানট ডু ইট। এটা কি অন্যভাবে করা যায়? অর দিয়ে ইন স্পাইট of my being willing, যদিও আগেরটাই বেটাই, being willing to help you I cannot do it, right? আরো আছে even though থাকলেও একই নিয়ম, even though they tried very hard they failed, so even though থাকলে লস্ট হওয়ার কিছু নাই, although এর নাম। so they tried very hard but they failed। সিম্পলে কি হবে? in spite of their trying very hard they failed, right? Complex আছে, although she studied well she could not do well in the test, so she studied well but she could not do well in the test। Simple কি হবে? in spite of her studying well, why কিন্তু বাদ যায় অনেকের, why বাদ দেওয়া যাবে না, studying well she could not do well in the test, right? Although the boy has many friends he seems to be lonely, so the boy has many friends but he seems to be lonely। সিম্পলে কি হবে? in spite many friends হবে, রাইট? many friends। তাহলে দেখেন কোন ভুলগুলো হয়। in spite of having many friends the boy seems to be lonely, right?
Although the man has vast riches, rich এখানে নাউন, এখানে রিচ বলতে সম্পদ অর্থে, ওয়েলথ অর্থে, he wants more. So তাহলে the man has vast riches but yet বলতে পারো wants more. Simple. In spite of having vast riches, the man wants more, right? Although the man is poor, the man is rich. সবচেয়ে পপুলার. So the man is poor, but he is honest. But the man is poor but honest. এটাও করতে পারি. The man is poor but honest. যেহেতু একই সাবজেক্ট, right? Simple কি বলতে পারি? In spite of being poor, the man is honest. The man is honest. অথবা in spite of his poverty, not poverty, অনেক স্টুডেন্ট poverty লিখে poverty, the man is honest. The man is honest, right? Though the man looks cruel, he is kind. তাহলে the man looks cruel but he is honest. অথবা the man looks cruel but honest. যেহেতু দুইটা আলাদা ভার্ব, লুক আর ইজ, দুইটা সাবজেক্ট মানে আলাদা, দুইবার লেখাই ভালো। সিম্পলি কি হবে? in spite of looking cruel, the man is kind. Okay, এক্ষেত্রে সিম্পলটা একটু weird, right? Though he worked hard, he could not pass the exam. So he worked hard but he could not pass the exam. সিম্পলে কি হবে? এখানে এইরকম এই ক্ষেত্রে কিন্তু আমি হিটা না লিখতেও পারি, যেহেতু একই হিসাবে he worked hard but could not pass the exam. So this he is pretty much optional. তাহলে in spite of working hard, he could not pass the exam. In spite of working hard, he could not pass the exam. Though it was raining, last one এই প্যাটার্নে, though it was raining, I went out for a walk. তাহলে it was raining but I went out for a walk. আর সিম্পলে কি হবে? in spite of raining, I went out for a walk. Right? প্যাটার্ন 6 দেখা যাক। প্যাটার্ন 6 আর প্যাটার্ন 5 এর তফাৎ হচ্ছে জাস্ট অপোজিট। অর্থাৎ প্যাটার্ন 6 আমরা একটু আগে কি বললাম, যে এক্ষেত্রে হচ্ছিল যে দো ইট ওয়াজ রেইনিং, অর্থাৎ বৃষ্টি হচ্ছে, তার মানে সচরাচর কি ধরে নেওয়া হবে, আমি বাইরে যাব না, হাঁটতে যাব না, কিন্তু তার উল্টাটা হচ্ছে, অর্থাৎ যেটা সাধারণত হওয়ার কথা তার উল্টাটা হচ্ছে। দো ইট ওয়াজ রেইনিং, যদিও বৃষ্টি হচ্ছিল তারপরেও গিয়েছে, কিন্তু প্যাটার্ন 6 এ কি ঘটবে, যে বৃষ্টি হচ্ছিল তাই যায়নি, অর্থাৎ যেটাই হওয়ার কথা, যেটা সচরাচর হওয়ার কথা সেটাই হচ্ছে। যেমন সিন্স হি ওয়াজ উইক, যেহেতু সে দুর্বল, he could not work, আর সে কঠোর পরিশ্রম করতে পারেনি। কিন্তু আগের প্যাটার্নে গিয়েছিল, যদিও সে উইক তারপরে সে কঠোর পরিশ্রম করেছে, রাইট? সো এই ক্ষেত্রে কম্পাউন্ডে কি হবে, শুধু বাটের জায়গাতে হবে অ্যান্ড, এতটুকুই তফাৎ, যেহেতু বিয়োজক অব্যয় হচ্ছে না, সো অ্যান্ড হবে। আর সিম্পলের জায়গাতে কি হবে, ইনস্পাইট অফ এর জায়গাতে হবে বিকজ অফ, যেহেতু ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, পরিবর্তেও এরকম, বাট এক্ষেত্রে হবে বিকজ অফ। তাহলে আমরা আনসার করে ফেলি, অ্যাজ হি ইজ ইন্টেলিজেন্ট হি উইল নট ডু ওয়েল ইন দ্য এক্সাম। কিন্তু আগেরটাতে ছিল যদিও সে ইন্টেলিজেন্ট, সে পরীক্ষায় ভালো করেনি। তাহলে এই ক্ষেত্রে হি ইজ আগের মতোই ইন্টেলিজেন্ট, বাট না হবে অ্যান্ড বা অ্যান্ড সো হি উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম। আর সিম্পলে কি হবে, বিকজ অফ, আগে ছিল ইনস্পাইট অফ, এখানে হবে বিকজ অফ হিজ বিং ইন্টেলিজেন্ট, অথবা বিকজ অফ বিং ইন্টেলিজেন্ট হিজ না লিখলেও চলবে, হি উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম, অথবা বিকজ অফ হিজ ইন্টেলিজেন্সও হতে পারে। সো বিকজ অফ হিজ ইন্টেলিজেন্স হি উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম। যদি অর্থের একটু চেঞ্জ হয়ে যায় অরটা করলে, অ্যাজ দে আর ইন্ডাস্ট্রিয়াস, যেহেতু তারা পরিশ্রমী, দে উইল সাকসিড ইন লাইফ। তাহলে দে আর ইন্ডাস্ট্রিয়াস and they will
they will succeed in life. আর সিম্পলে কি হবে? because of their being industrious, they will succeed, succeed in life, right? Since it was raining they could not come to school. তাহলে আগের প্যাটার্নে কি ছিল? যদিও বৃষ্টি হচ্ছিল তারপর তারা স্কুলে গেছে। সো এই ক্ষেত্রে শুধু and বসবে কম্পাউন্ডে, it was raining and so they couldn't come to school. আর সিম্পলি কি হবে? যে because of rain বা raining they couldn't come to school, right? প্যাটার্ন 7 এই ক্ষেত্রে হচ্ছে শর্তযুক্ত, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড এবং নেগেটিভ শর্ত। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড। তাহলে সিম্পলে কি হবে? হার্ড ওয়ার্ক ছাড়া সাকসেসফুল হবে না। সো উইদাউট ওয়ার্কিং হার্ড, এই যে সাবঅর্ডিনেট ক্লজ এটাকে আমরা কন্ট্রাক্ট করলাম, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ফাইনাইটকে নন ফাইনাইট করলাম। উইদাউট ওয়ার্কিং হার্ড বাকি অংশ যা আছে তাই থাকছে। তাহলে ইফ ইউ ডোন্ট ইট আ ব্যালেন্স ডায়েট ইউ ক্যান্ট লিভ ওয়েল। তাহলে কি উইদাউট ইটিং, উইদাউটের পরে ভার্বের সাথে আইন যুক্ত করব, উইদাউট ইটিং আ ব্যালেন্সড ডায়েট, without eating a balanced diet you can't live well, right? তারপরে if they do not start now they will run late for the event। তাহলে without starting now এই ক্ষেত্রে এটা উল্লেখ করা ভালো, without their starting now, কারণ তারা কাদের স্টার্টের সাথে নির্ভর করছে, বাট অপশনাল অফ কোর্স। সো উইদাউট, আমাদের সব ট্রান্সফরমেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা মাথায় রাখতে, সেটা হচ্ছে অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না তো, যেটা অনেক ক্ষেত্রেই হয়ে যায়, তারপর আমরা করি পরীক্ষা পারপাসে। দে উইল রান লেট ফর দ্য ইভেন্ট, দে উইল রান লেট ফর দ্য, এটা 7 স্টার দিয়েছে, অ্যাস্টারিস্ক দিয়েছে, তার মানে এটা একই প্যাটার্ন। ইফ ইউ ডোন্ট কাম আই ওন্ট গো, সাধারণত একটু জাস্ট এই যে উইদাউট ইউর কামিং আই ওন্ট গো, এক্ষেত্রে কামিংটা করা হলো জাস্ট নাউন করার জন্য। একইভাবে আমরা দু একটা উদাহরণ দেখি, এরকম ইফ ইউ ডোন্ট পারমিট হি ওন্ট লিভ দ্য অফিস। তাহলে এই যে উইদাউট ইউর পারমিটিং আমরা যদি লিখতাম যে উইদাউট ইউর পারমিটিং, তাহলে স্ট্রাকচারে ঠিকই পড়ছে, কিন্তু আসলে ভাষায় অত ভালো শোনায় না, গ্রামাটিক্যালিও ভুল না, লিভ দ্য অফিস, কিন্তু আসলে ইংরেজিতে সাবজেক্টের চেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে ভাষা। সো ভাষার ক্ষেত্রে চিন্তা করলে উইদাউট ইউর পারমিশন ইট সাউন্ডস বেটার, ইটস ওয়ে মাচ বেটার। সো আমরা এটাই রাখবো, রাইট? নতুন একটা প্যাটার্ন দেখি, ইফ ইউ ওয়ার্ক হার্ড, এটাও শর্ত কিন্তু নেগেটিভ না। আগেরটা বলছিল যদি কঠোর পরিশ্রম না করো তুমি ফেল করবে, কিন্তু এক্ষেত্রে বলছে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। তাহলে এই ক্ষেত্রে কি করছি? জাস্ট শুধু বাই দিয়ে ভার্বের সাথে আইএনজি যুক্ত করছি, রাইট? সো বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল সাকসিড ইন লাইফ। তাহলে ইফ ইউ প্র্যাকটিস রেগুলারলি ইউ ক্যান প্লে ওয়েল, তাহলে বাই প্র্যাকটিসিং সিআইএনজি হতে পারে, এসআইএনজিও হতে পারে, রেগুলারলি ইউ ক্যান প্লে ওয়েল। ইফ ইউ রান ফাস্ট ইউ উইল গেট দ্য প্রাইজ, তাহলে কি বাই রানিং ফাস্ট ইউ উইল গেট দ্য প্রাইজ, বাই রানিং ফাস্ট ইউ উইল গেট দ্য প্রাইজ। ইফ ইউ ইট আ ব্যালেন্সড ডায়েট ইউ উইল রিমেইন ফিট, তাহলে বাই ইটিং a balanced diet you will remain fit, right? তাহলে নতুন প্যাটার্ন 9, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, এটাও ইফ ইউ ডু নট টাইপের, যে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ওন্ট পাস দ্য এক্সাম, এটাও শর্ত, নেগেটিভ শর্ত, যদি পরিশ্রম না করো ইউ ওন্ট পাস দ্য এক্সাম। তাহলে এই ক্ষেত্রে আমরা কম্পাউন্ডে কি করছি? ওয়ার্ক হার্ড অ ইউ ওন্ট পাস দ্য এক্সাম, পরিশ্রম করো অ তাছাড়া পরীক্ষায় পাস করবে না। এবং সিম্পলে কি করছি? উইদাউট ওয়ার্কিং হার্ড, উইদাউটের ভার্বের সাথে আইএনজি পরের অংশ ঠিক থাকছে। লেটস ডু ইট টুগেদার। আনলেস ইউ প্লে ওয়েল, তাহলে আমরা কি বলছি? প্লে ওয়েল অ ইউ পরের অংশ ঠিকই থাকবে, ইউ ওন্ট উইন দ্য গেম। আর সিম্পলে কি করছি? উইদাউট প্লেইং ওয়েল ইউ ওন্ট উইন দ্য গেম, ইউ ওন্ট উইন দ্য গেম। প্যাটার্ন 10, right? So the water that flows through the pipe is dirty, এগুলো খুব কম আসে বাট আসে পরীক্ষায়। the water that flows, এই ক্ষেত্রে আমরা সিম্পলে কি করছি? এই যে দ্যাট বা হুইচ যে ক্লজ মার্কার থাকছে সেটা আমরা বাদ দিয়ে দেব সিম্পলে এসে, এবং তার পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত করব সিম্পল করার সময়, কারণ কি ফাইনাইটকে নন ফাইনাইট করব তাই। সো the water flowing through the pipe is dirty। তাহলে the man who works hard, এখানে কি হবে?
এই হুটা আমাদের বাদ যাবে আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে দ্য ম্যান ওয়ার্কিং হার্ড ক্যান শাইন ইন লাইফ। এরকম প্যাটার্ন আমরা আগেও করেছি, এটাকে আমরা বেটার করতে পারি কিভাবে? দ্য হার্ড ওয়ার্কিং ম্যান, এইভাবে আমরা লিখতে পারি, দ্য হার্ড ওয়ার্কিং ম্যান ক্যান শাইন ইন লাইফ, রাইট? অ্যাডজেক্টিভটাকে আমরা আগে নিয়ে নিই। সো হার্ড ওয়ার্কিং ম্যান। একই মতোই দ্য মেশিনারিজ দ্যাট ওয়্যার মেড ইন বাংলাদেশ আর ওয়ার্কিং ওয়েল। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, আমাদের দ্যাটটা যখন আমাদের এরপরে বি ভার্ব থাকছে, তারপরে দ্যাটটা যে ক্লজ মার্কার থাকছে, আমরা সেই দ্যাটটা বা হুইচটা হুমটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, আর তারপরে বি ভার্ব থাকলে বি ভার্বটা আমরা বাদ দিয়ে দেবো, অ্যাম ইজ আর ওয়াজ আর। তাহলে কি হচ্ছে, দ্য মেশিনারিজ মেড ইন বাংলাদেশ, তাহলে ক্লজ মার্কার আর তারপরে বি ভার্বটা বাদ দিলে যা থাকে সেটা আমাদের আনসার, দ্য মেশিনারিজ মেড ইন বাংলাদেশ আর ওয়ার্কিং ওয়েল। একইভাবে দ্য সাম হুইচ ওয়াজ ডান বাই দ্য টিচার, তাহলে আমরা কি করব, বি ভার্ব আছে, ক্লজ মার্কার আর বি ভার্ব বাদ দিব, দিলে যা থাকবে তাই আনসার। সো দ্য সাম ডান বাই দ্য টিচার ওয়াজ ভেরি হার্ড। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা করবেন সেটা হচ্ছে কম্পেয়ার করবেন, রুল মুখস্থ করবেন না, কম্পেয়ার করবেন। ওয়েল অর্থাৎ বা একই মতো বাক্য আপনি একটা ঠিক উত্তর লিখছেন, সেটার এগেনস্টে মিলান বা চেক করেন কোনটা মিল আছে বা কোনটা অমিল আছে। সো এই ক্ষেত্রে আমরা কি করছি, দ্যাট বা ক্লজ মার্কার এবং বি ভার্ব বাদ দিয়েছি, এক্ষেত্রেও তাই। সো আমরা এক্ষেত্রে ক্লজ মার্কার হচ্ছে হুইচ এবং ওয়াজ বি ভার্ব সেটা বাদ দিয়েছি। একইভাবে যদি আমরা দেখি দ্য তাজমহল দ্যাট ওয়াজ বিল্ট, তাহলে একই মতো স্ট্রাকচার, দ্যাটটা বাদ দিব আর বি ভার্ব বাদ দিব, তাই তো হবে। আর এই বাদ দেওয়ার ব্যাপারটাও যখন আপনার অর্থের উপরে দখল চলে আসবে অটোমেটিকলি বুঝে যাবেন। built many years ago still looks very charming। সবচেয়ে বড় কথা যেটা খেয়াল রাখতে হবে, ওয়াজটা কেন বাদ দিচ্ছি, ফাইনাইটকে নন ফাইনাইট করছি বা একটা ফাইনাইট ভার্ব বাদ দিচ্ছি, কারণ সিম্পল বাক্যে একটাই ফাইনাইট ভার্ব থাকে। প্যাটার্ন 11, সো হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুডন্ট মুভ। আমরা অনেকে ভাবে মনে রাখি সো ডট ডট দ্যাট আছে, তাহলে কম্পাউন্ডে সেটা কি করছি, হি ওয়াজ ভেরি টায়ার্ড, সো এর পরিবর্তে ভেরি নিচ্ছি, আর দ্যাটটা থাকছে না, নতুন যুক্ত হচ্ছে কি অ্যান্ড হি কুডন্ট মুভ। আর সিম্পলে আমরা টু ডট ডট টু এভাবে হয়তো অনেকে পড়ি যে হি ওয়াজ টু টায়ার্ড টু মুভ। লেটস সি, দ্য মাস্টার অফ Aesop was so lazy that he couldn't rise early। তাহলে কি হবে, the master of Aesop was, so এর পরিবর্তে আমরা কি নিব, very lazy, আর তারপরে that এর পরিবর্তে যুক্ত হবে and he couldn't rise early, right? আর সিম্পলে কি হবে, the master was, sorry বানান ভুল হচ্ছে, was too lazy to rise early, রাইট? এটা খুব সহজ আমাদের একটা প্যাটার্ন ছিল, আমরা জানি যে সো ডট ডট দ্যাট থাকলে টু ডট ডট টু নিই। যেমন আমরা হয়তো কমপ্লেক্স এরকম করি যে হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। সিম্পলে আছে, তাই না? আমরা কমপ্লেক্সে আছে, আমরা তাহলে সিম্পলে কি করি, সিম্পলে আমরা করি হি ইজ টু উইক টু walk, he is too weak to walk, right? প্যাটার্ন 11, এই ক্ষেত্রে so আর that একসাথে থাকে, দুইটার অর্থ আলাদা আসলে। so that he works hard, সে কঠোর পরিশ্রম করে যেন, so that he could prosper in life, তার মানে আগে কি সে প্রসপার করতে চায় লাইফে, সেই জন্য সে হার্ড ওয়ার্ক করে। তাহলে কম্পাউন্ডে কি হবে, he wants to prosper in life, যে কাজটা আগে সে করতে চায়, অর্থাৎ তার যেটা মোটিভ সেটা আগে, তারপরে বা উদ্দেশ্য, তারপরে অ্যান্ড দিয়ে পরের অংশটা, অ্যান্ড সো হি ওয়ার্কস হার্ড। আর সিম্পলি হি ওয়ার্কস হার্ড, সো দ্যাট এর পরিবর্তে জাস্ট যুক্ত হবে টু প্রসপার ইন লাইফ, হি ওয়ার্কস হার্ড টু প্রসপার ইন লাইফ। দেখা যাক, দ্য ফার্মার্স ইরিগেটেড দেয়ার ল্যান্ডস সো দ্যাট দে কুড গেট গুড ক্রপ। কেন ইরিগেট করে, আগে তো গুড ক্রপ চাই, তাই। সো দ্য ফার্মার্স ওয়ান্ট টু গেট গুড ক্রপ অ্যান্ড সো দে, আসলে ওয়ান্ট হবে না, যেহেতু এখানে কুড আছে, তাহলে কি হবে, ওয়ান্টেড। এই যে ভুলগুলো কিন্তু প্রত্যেকেরই হয়, দেখছেন। সো অ্যান্ড দে ইরিগেটেড দেয়ার ল্যান্ডস, তাহলে সিম্পলে যে কি হবে, শুধু টু যুক্ত হবে, দ্য ফার্মার্স ইরিগেটেড দেয়ার ল্যান্ডস, সো দ্যাট এর পরিবর্তে সো দ্যাট, তারপরে সাবজেক্ট মোরাল ভার্ব টু গেট গুড ক্রপ, দ্যাটস ইট।
উই ইট সো দ্যাট উই মে লিভ, আমাদের খাওয়াটা তো আসলে একটা কোনো কিছুর ফলাফল, উদ্দেশ্য, মানে আগে আমাদের কি ছিল, আগে আমাদের উদ্দেশ্যটা কি, আমরা বাঁচতে চাই তাই। তাহলে উই উই ওয়ান্ট টু উই ওয়ান্ট টু লিভ অ্যান্ড সো উই ইট। আর সিম্পলে কি, উই ইট টু লিভ, তাহলে এই যে সো দ্যাট, তারপরের সাবজেক্ট, তারপরের মোডাল ভার্ব, এই সবগুলোর পরিবর্তে এখানে আমাদের হচ্ছে টু। দেখেন অটোমেটিকলি আপনি প্যাটার্ন পেয়ে যাচ্ছেন যে এইভাবে সো দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপরে যে মোডাল ভার্ব থাকছে, মোডাল ভার্ব, এই সব কিছুর পরিবর্তে আমাদের সিম্পলে যে হবে টু, দ্যাট ইজ ইট। প্যাটার্ন 12, এটাও কিন্তু একটু আসলে আমাদের এই টিপিক্যাল প্যাটার্ন, মানে কোনো অর্থটা বোঝাটাই জরুরি। হি অ্যাডমিটেড দ্যাট হি ওয়াজ গিলটি, সে স্বীকার করেছে যে সে দোষী ছিল, তাহলে হি ওয়াজ গিলটি অ্যান্ড হি অ্যাডমিটেড ইট। আসলে আগের দোষ না হলে তো স্বীকার করার কিছু নাই, সো কম্পাউন্ডে হি ওয়াজ গিলটি অ্যান্ড হি অ্যাডমিটেড ইট। আর সিম্পলে হি অ্যাডমিটেড হিজ গিল্ট, সে তার দোষ স্বীকার করেছে। এরকম কিছু বাক্য যদি আমরা দেখি, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল, তাহলে আগে যে সে সৎ, হি ইজ অনেস্ট and it is known to all, not he is known to all, তার সততা সবার কাছে পরিচিত। আর সিম্পলে কি হবে, his honesty is known to all। এগুলো খুব সহজ, কারণ ভুল হয় না জানি, বাট স্টিল যেহেতু এগুলো অল্প দু একবার হলেও আসে। অ্যান্ড প্যাটার্ন 13, খেয়াল করেন, when he was digging the earth a snake came out, আমরা তাহলে whenটা তো কম্পাউন্ডে অবশ্যই থাকবে না, আমরা সিম্পলে তো আমরা তাহলে he was digging, এই যে আমাদের এই ফাইনাইট ভার্ব ডিপেন্ডেন্ট ক্লজে, এটাকে আমরা সিম্পলে আর কি মানে কি করবো, আইদার আমরা ফাইনাইট ভার্বটা উঠাই দিব বা নন ফাইনাইট করবো বা নাউন নিব। তাহলে এটাও আমাদের একটু এই টিপিক্যাল কিছু প্যাটার্ন বলতে পারেন। আমরা যদি অর্থ বুঝি তাহলে কি বলছে, যখন সে গর্ত করছিল, মাটিতে গর্ত করছিল, একটা সাপ উঠে আসলো। তাহলে সিম্পলে কি, গর্ত করার সময় একটা সাপ উঠে আসলো। অ্যাট দ্য টাইম অফ হিজ ডিগিং দ্য আর্থ আ স্নেক কেম আউট, অথবা সিম্পলি হোয়াইল ডিগিং দ্য আর্থ আ স্নেক কেম আউট। যেমন when the boy was climbing a tree, উচ্চারণ climb not climb a tree, he fell down, তাহলে কি, at the time of his climbing a tree the boy fell down, অথবা আরো বেটার হয় কি যদি বলি, while climbing a tree the boy fell down, right? When I was eating the phone rang, তাহলে কি হবে, at the time of my eating the phone rang। এই ক্ষেত্রে কিন্তু আগেরটা এটার মধ্যে তফাৎ হচ্ছে, আগের বাক্যে দ্য বয় আর হি দুইটা একই সাবজেক্ট, এখানেও না, এখানে আবার দুইটা আলাদা সাবজেক্ট ছিল, খেয়াল করেন, এখানে হি আবার এখানে স্নেক, তাই কিন্তু এখানে আমাদের আসলে হিজ ডিগিং নিতে হলো আলাদা করে। সো এই ক্ষেত্রে হচ্ছে at the time of my eating the phone rang, রাইট? কমপ্লেক্সে পরেরটা দেখি, he woke up when it was daylight, তার মানে আমরা এটাকে আসলে নির্দিষ্ট প্যাটার্নে না ফেলে কি করে করতে পারি, তিনি যখন জেগে উঠলেন তখনও দিনের আলো ছিল, তাহলে he woke up during the daylight, right? প্যাটার্ন 15, এটাও কিছু আমাদের অর্থ বুঝে ইরেগুলার কিছু প্যাটার্ন আসলে। when it was spring the cuckoo sings, তাহলে এই যে when সাবঅর্ডিনেট ক্লজ, এই পার্টটাকে when it was spring কে আমরা কিভাবে বলতে পারি, during spring বা in spring the cuckoo sings, right? when Samira was 4, তাহলে এই যে অংশটাকে আমাদের কমাতে হবে, she went to school, তাহলে at the age আমরা বলতে পারি যে at the age of 4 Samira went to school, right? At the age of 4 Samira went to school. when it was 1989, তাহলে when it was 1989 কে আমরা কি বলতে পারি, 1980 আমরা বলতে পারি in 1980 I was in Canada, see? Then I have, এটা আরেকটা খুব সিম্পল সহজ প্যাটার্ন, I have no time that I can waste in idle talks, এরকম আমরা একটু আগে করেছি আসলে এক্স্যাক্ট এরকম প্যাটার্নই। দ্যাট মানে ক্লজ মার্কার, সাবজেক্ট বি ভার্ব, সাবজেক্ট মোডাল ভার্ব, এর পরিবর্তে আমরা কি করেছি, টু করেছি, এটা সর্ট অফ রিপিট হয়েছে। সো I have no time to waste in idle talks, আমরা দেখলাম যে একটু আগে
একটু আগে আমরা যদি এখানে দেখে থাকি, shall we go back? আমরা দেখলাম যে so that তারপরে সাবজেক্ট এর পরিবর্তে এনিওয়ে, সো আমরা দেখলাম একটু আগে, খুঁজে পাচ্ছি না, আমরা দেখলাম যে দ্যাট তারপরে সাবজেক্ট, এর আগে আমাদের সো দ্যাট দিয়েছিল, সো দ্যাট তারপরে সাবজেক্ট তারপরে আমাদের বি ভার্ব, প্যাটার্ন 6। আচ্ছা, এইটা একটা আবার দিচ্ছি, ওকে শাফিন। সো প্যাটার্ন 16, এটা আমাদের একটু এই মোরালেস এরকম আমরা এর আগে করেছি। সো দ্যাট সাবজেক্ট মোডাল ভার্ব এর পুরোটুকুর পরিবর্তে আমরা টু বসিয়েছি। সো আই হ্যাভ নো টাইম টু ওয়েস্ট ইন টাইম, বানান ভুল, নো টাইম টু ওয়েস্ট ইন আইডল টক্স, আই হ্যাভ নো টাইম টু ওয়েস্ট ইন আইডল টক্স, রাইট? দেন একই মতো আই ডিজায়ার দ্যাট আই শুড গো, তাহলে দ্যাট সাবজেক্ট মোডাল ভার্বের পরিবর্তে কি লিখবো? আই ডিজায়ার to go, I desire to go, right? একইভাবে they have no money that they can spend, তাহলে that বা মোডাল কি বলে ক্লজ মার্কার সাবজেক্ট মোডাল ভার্ব এতটুকুর পরিবর্তে টু লিখলেই চলবে। সো they have no money to, they have no money to spend, right? So that's it. আবারও বলছি, এই ক্ষেত্রে কখনো রুল মুখস্থ করতে যাবেন না, এটা কিন্তু তাহলে আপনার এই প্রসেসটা কখনো শেষ হবে না। কয়েকটা কাজ করবেন, একই প্যাটার্নের প্রচুর সেন্টেন্স প্র্যাকটিস করবেন, সবচেয়ে বড় কথা অর্থটা বোঝার চেষ্টা করবেন, এবং কেন সিম্পল থেকে কমপ্লেক্সে যাচ্ছি বা সিম্পল থেকে কমপ্লেক্সে গেলে আমার আসলে টার্গেট কি করতে হবে, একটা ফাইনাইট ভার্ব বাড়াতে হবে, বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে গেলে ফাইনাইট ভার্বের সংখ্যা ঠিকই থাকবে, শুধু ক্লজ মার্কার চেঞ্জ হয়ে যাবে, রাইট? সো আমরা যেটা ডিসকাশন অলরেডি আলোচনা করেছি হয়তো অন্য কোনো ক্লাসে। সো থ্যাংক ইউ অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট।